চন্দন চট্টোপাধ্যায়। ঠিকই, যে প্রেক্ষিত তো অনেক বদলে গেছে, কেননা যার তৈরি সংবিধানে শপথ হাত রেখে শপথ নিয়ে তাকে ফ্যাশন বলা হচ্ছে। আর ওই বাংলায় একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, যার শিল যার নোড়া তারই ভাঙছো দাঁতের গোড়া। তার উপরেই হাত রেখে শপথ রেখে বলছেন এটা ফ্যাশন। ঠিকই তো, 1949 সালের 25শে নভেম্বর কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলিতে বি.আর. আম্বেদকর যে ভাষণ দিয়েছিলেন তার শেষ অংশটুকু হচ্ছে, ভক্তি ইন রিলিজিয়ন মে বি এ রোড টু দ্য স্যালভেশন অফ সোল, but in politics bhakti or hero worship is a sure road to degradation and eventual dictatorship. ভারতবর্ষ তো সেটাই দেখছে। ডিক্টেটরশিপ না হলে, আপনি বলুন, গৌতম বাবুর নামের পেছনে নিশ্চিতভাবে মোদি টাইটেল নেই, আদানি টাইটেল আছে। হিন্ডেনবার্গ রিপোর্ট বেরোলো, আমেরিকার কোর্ট ডেকে পাঠালো সমন দিয়ে, ভারতবর্ষের লক্ষ লক্ষ এসবিআই এর গ্রাহক, এলআইসির গ্রাহক থরথর করে কাঁপতে লাগলেন। ভারতবর্ষের পার্লামেন্টে তা আলোচনা করা যাবে না? তার থেকে নজর ঘোরাতেই এই বন্দোবস্ত, এক দেশ এক ভোট ইত্যাদি ইত্যাদি। যদিও তৃণমূল মনে করে যে এটা দুর্নীতিটা কোনো ইস্যু নয়, ফলে এটা নিয়ে আলোচনা পার্লামেন্টে চায়নি, কিন্তু এটা সেই নজর ঘোরানো, এক দেশ এক ভোট। যেমন এক ট্যাক্স হয়েছে, এক ঘুষ। কেন না, কদিন আগেই তো বেরোলো সুপ্রিম কোর্টে মামলাটা, যখন ইলেকশন বন্ডের নাম করে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল। নিজেও যিনি বললেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তিনি নিজে তো খেলেন, আবার তৃণমূলকেও কিছু খাওয়ালেন। এগুলো তো অস্বীকার করতে পারবো না যে এটা থেকে নজর ঘোরানোর জন্যই এই কাজ করা হচ্ছে। আর এটা তো সত্যি যে মোদিজির আগে অনেকগুলো জিনিস এরকম চেলে চেলে দেখেছেন। একটু চেলে দেখেন কিরকম। মহিলা বিল, আপনি দেখুন, মহিলা বিল পাশ হয়ে পার্লামেন্টে পড়ে থাকলো, ইমপ্লিমেন্ট হবে কি ঠিক নেই, ডিলিমিটেশন হবে তারপর। দেশে 13 বছর জনগণনা নেই, 13 বছর, তাহলে কোথায় কোন জনগণনা থেকে তো পাবেন, তা ডিলিমিটেশনটা করবেন কার উপরে সেটা ঠিক নেই, কিন্তু বিলটা পাস করে রেখে দিলেন। ঠিক যেমন উনি 15 লাখ ভাইও বহনো আপকে খাতে পে চলে আएंगे বলেছিলেন, ওই রকম। ফলে এটা চেলে দেখা রাজনীতি। কিন্তু বাস্তবে যদি আসেন, সত্যি তো 269 আর 198 দিয়ে বিলটা জেপিসিতে গেছে, কিন্তু পার্লামেন্টের লোকসভায় পাস করাতে গেলে তো ওটাকে লাগবে 364 জনকে। এখন আমাদের চিন্তা থাকছে যে ওই দিনকে 362 জনকে, আমাদের চিন্তা থাকছে যে ওই দিনকে রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, দেব, তাদের আবার শুটিং পড়বে না তো, তাহলে আবার সুবিধা হয়ে যাবে। কারণ পার্লামেন্টের নিয়ম হচ্ছে যারা অ্যাটেন্ড করেছেন তাদের মধ্যে থেকে 2/3, নট দ্য টোটাল এন্টায়ার এমপিস ইন দ্য হাউস। ফলে এটা যেমন ঠিক, আবার এই 18টা, শুধু 6টা নয়, 18টা আইন পরিবর্তন করতে হবে। 83, 85, 172, 173, 355, 356 তার কোনো বন্দোবস্ত করেননি। কিন্তু আর পশ্চিমবাংলার ক্ষেত্রে বিপদটা হচ্ছে কি জানেন, যে এই মহারাষ্ট্র মডেল তো আমরা দেখেছি, সরকার যদি মাঝপথে আস্থা হারিয়ে ফেলে তখন রিসর্ট আর পেপে এই দুটো কালচার চলছে। রিসর্ট হচ্ছে ভোট, সরকার তৈরি হবে মহারাষ্ট্রে, রিসর্ট হচ্ছে আসামে, সেখানে এমএলএরা গিয়ে বসে আছেন। আর পশ্চিমবাংলায় পেপে পলিটিক্স। কি বিপদ, বিধানসভায় বিজেপিতে থাকবেন, বাইরে তিনি টিএমসি, আবার বিধানসভায় টিএমসিতে থাকবেন, বাইরে তিনি বিজেপি। শিশির মুকুল মডেল। এ দেখে তো বঙ্গবাসী হিসেবে আমাদের খুব ভয় যে বাবা দরকার নেই, এই এক দেশ এক ভোট মানে তো বোঝা যায় না, অর্ধেক মাস এদিকে অর্ধেক মাস ওদিকে, এটা একটা চিন্তা। কিন্তু সত্যি সত্যি যদি করতে হয়, লোকাল অ্যাসপিরেশন যেগুলো থাকবে পঞ্চায়েতে, পুরসভায়, মানুষের তো গ্রামীণ অ্যাসপিরেশন থাকবে, রিজন টু রিজন, এত বড় একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। শিখতে হলে 67 নয় 77 থেকে বিজেপিকে শিখতে বলবো যে ত্রিস্তর পঞ্চায়েত করে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে লোকাল মানুষের অ্যাসপিরেশনকে আরো বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তার জন্য। একদম লোকাল মানুষের অ্যাসপিরেশনটাই বড় কথা, এবং সবটাই জনগণের জন্যই হচ্ছে, জনগণের জন্যই করা, এটাও একটা বড় ব্যাপার। দেবজিৎ সরকার, এক দেশ এক ভোট কেন করতে চাওয়া হচ্ছে? বিজেপিকে ক্ষমতায় বেশি দিন টিকিয়ে রাখার জন্য? কেন্দ্রীয় সরকারে যে থাকবে তাকে টিকিয়ে রাখার জন্য? রাজ্যকে কম সময়ে ভেঙে দেওয়ার জন্য? মোটেই না, কোনোটাই না। যারা এর সমর্থন করছেন তারা করছেন, যারা এর বিরোধিতা করছেন আমার যতদূর ধারণা তারা পুরোটা পড়ছেন না অথবা পড়ে বলছেন না। আমি একটু বলি যে প্রথম কথা হচ্ছে, যদি ভোটগুলো একসঙ্গে হয়, বিশেষ করে লোকসভা এবং বিধানসভা, তাহলে অসুবিধার কি আছে? প্রথমে যে 4বার ভোট হয়েছিল, তারপরে তো বিভিন্ন রাজ্যে সরকারগুলোকে, নির্বাচিত সরকারগুলোকে ভেঙে দেওয়ার জন্য সময়টা বদলে গেছিল। তা না হলে তো এক দেশ এক ভোটই হতো। ধরুন আজকে যদি কেরালায় রাষ্ট্রপতি শাসন জারি করা থেকে শুরু যদি না হতো, তারপরে যদি 75 সালে যদি ওই রকম একটা বিভীষিকাময় সময় যদি না আসতো, তাহলে আজকেও আমরা এই এক দেশ এক ভোট নিয়ে আলোচনাই হতো না।
আমরা এক দেশে এক ভোটই একসঙ্গেই ভোট দিতাম, কেন্দ্রীয় সরকার কে নির্বাচিত করতাম, কে রাজ্য চালাবে ভালোভাবে, রাজ্যে আমরা নির্বাচিত করতাম। তা সেই জন্যই করা হয়েছে। পয়সা অনেক কম লাগবে। আজকে একটা জায়গায় ইনফরমেশনে ভুল আছে, 5 লক্ষ কোটি নয়, মানে 5 লক্ষ হাজার কোটি, 5 লক্ষ হাজার কোটি থেকে 5.5 লক্ষ হাজার কোটি টাকা শুধুমাত্র নির্বাচনে ব্যয় হয় আমাদের দেশে। এই এক এক সময় এক এক ধরনের নির্বাচনে এক একটা, সেইটাকে আমরা বিভিন্ন সময় অঙ্ক করে দেখানো গেছে, যেটা পার্লামেন্টে শুনলাম, সেটাতে মাত্র 50,000 কোটি টাকা খরচ হবে। 5 লক্ষ হাজার কোটি টাকা যদি 100 লক্ষ হাজার কোটি টাকা হয়, তার অর্ধেকে আমরা নিয়ে আসতে পারবো। 2 নম্বর, যদি 5 বছর ধরে একটা সংখ্যা চলেই, তো এতদিন ধরে বলে যাচ্ছেন যে একটা কি রিসর্ট কালচার চলছে, বিশেষ করে সবার রাগ হচ্ছে অমিত শাহের ওপরে, যে অমিত শাহজি নাকি সব জায়গায় যেই একটা বিজেপি বিরোধিতা হচ্ছে সেখানে অমিত শাহজি গিয়ে রিসর্টে সবাইকে ডেকে নিয়ে একটা নতুন গভর্নমেন্ট বানিয়ে ফেলছেন বা চালু গভর্নমেন্টকে ভেঙে দিচ্ছেন। বিজেপি তো এটা করছেই, সব জায়গায় বিরোধীরা তাই বলে বেড়াচ্ছেন। তাহলে সেটা তো বন্ধ হয়ে যাবে। একটা নির্দিষ্ট টার্ম যদি ঠিক করা থাকে, তার আগে কেউই ভাই গভর্নমেন্ট ভাঙতে পারবে না। তাহলে তো এতদিন ধরে বিজেপি যে পাপ করে এলো, তার উল্টো দিকে পুণ্যের যোগান দেওয়ার জন্য এই বিল কাফি। তৃতীয়ত, যে আমরা দেখি কোথায় যে যারা ভোট দিতে যাচ্ছেন তারা বছরে 3 বার ভোট, 2 নম্বর বা 3 নম্বর ভোটে, প্রথম ভোটটা কিন্তু খুব মানে দৌড়ে গিয়ে দেন রাগটাকে মেটানোর জন্য, যার উপরে গ্রিভেন্স থাকে, সাধারণত হয় খুব ভালোবাসা অথবা খুব রাগ কোনো পার্টির ওপরে বা কোনো দলের ওপরে, তার উল্টো দিকে যান। সেইখানে দাঁড়িয়ে দ্বিতীয় বা তৃতীয় যখন হয় ভোটগুলো, তখন কি হয় যে সেখানে আর সেই রকম ভাবে ভোটার টার্ন আউট হয় না। এটা গেল। 3 নম্বর হচ্ছে যে যারা ছোট পার্টি, যারা ছোট দল, যারা প্রচুর টাকা বিভিন্ন জায়গা থেকে, ওই বলছিলেন না কে জানো যে কোথা থেকে এসেছে, অবশ্য সিপিআইও ওখান থেকে প্রচুর টাকা নিয়েছে এবং সিপিএমও মাত্র 7 কোটি টাকা নিয়েছে। সেটা আবার এফিডেভিট করে সিপিএম এর যিনি উকিল বাবু তিনি বলেছেন, দেখো আমরা তো ডাইরেক্টলি নিইনি, ডিএমকে নিয়েছে, তারা আবার আমাদের অনুদান দিয়েছে, সেখান থেকে আমরা নিয়েছি। মানে গরুর দুধ খাইনি, গরুর দুধের থেকে যে পনিরটা তৈরি হয়েছে সেটা সিপিএম খেয়েছে, কিন্তু আমরা বিরোধিতাটা করব, রিফিউজ করেননি। তো যাই হোক, তাহলে লেভেল প্লেইং ফিল্ড পেতেন, এই 3.5 পাওয়া সিপিএমরাও লেভেল প্লেইং ফিল্ড পাবেন, একই সঙ্গে ভোট হবে, লাল পতাকা বারবার ছাপাতে হবে না, একবারই হয়ে যাবে একসঙ্গে ভোট হলে। আর এফিশিয়েন্ট ইউজ অফ সিকিউরিটি ফোর্সেস, সত্যি তো কথায় কথায় আমাদের মানে সব জায়গায় লাগে না, কিন্তু এই বিশ্বদা সব চ্যানেলই তো ইয়ে ভেঙে যাচ্ছে, কি বলে যেন, ওই ক্যামেরা, টিভি ক্যামেরা তো ভাঙচুর হচ্ছে, মাথায় বাড়ি পড়ছে, মানে এই আমাদের পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। তো সেগুলো একটু কম টম হবে, এইটা একটা জায়গা। শুধু এই সিনক্রোনাইজেশনের চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ এক জায়গায় আছে, বিপক্ষেও বলতে হবে সিনক্রোনাইজেশন কি করে একসঙ্গে আবার কনস্টিটিউশনের ওই 4টি পদ, আসুন না সবাই মিলে, এটা তো একটা কনসেনসাস তৈরির বিল, এটা তো কোনো আইন প্রণয়ন সরাসরি করা হচ্ছে এরকম না, এটা একটা কনসেনসাস। তারপরে সব দলেরা বসবেন, তারপরে পার্লামেন্টের দলেরা বসবেন, আলোচনা করবেন, এই কনসেনসাসের জন্য এই বিল আনা হয়েছে। ঠিক, কনসেনসাসের জন্য বিল আনা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, যে প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও কেন আনা হচ্ছে। তার কারণ এই বিলের ভবিষ্যৎ কি আমরা প্রত্যেকেই জানি যে কি হতে চলেছে এই বিল, কিন্তু তবু কেন? হাজারো প্রশ্ন রয়েছে আমাদের। ডক্টর শশী পাঁজা। সকলেই বললেন, অবশ্যই সকলকে নমস্কার যারা কো প্যানেলিস্টরা রয়েছে। অদ্ভুতভাবে পক্ষে কিংবা বিপক্ষে বিরুদ্ধে অনেক কথা উঠেছে। আমাদের বক্তব্য এটাই যে আমরা কিন্তু দল হিসেবে বলি যে পার্লামেন্ট যেন চলে, এইটা আমরা চেয়েছিলাম। এই যে বিশ্বদা আপনি বললেন যে প্রশ্ন রয়েছে যে আপনার 2/3 মেজরিটি নেই বিজেপির, তবুও কেন এই বিলটা টেবিল করা হলো? এখন তাদের ভাবনা চিন্তা কি আছে আমরা এটা বলে দিই যে তার মানে কি বিজেপি, আমরা বিগত দিনগুলোতেও বলেছি, আর না হয় ভবিষ্যৎ নিয়ে এমন একটা স্বপ্ন দেখাবে যেটা কোনোদিন বাস্তব হবে না, কিংবা অতীত নিয়ে বহু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবে এবং সময় নষ্ট করে। পার্লামেন্ট চালানোর কি কম টাকা লাগে? এই যে এক্সপেন্ডিচার বাঁচানোর কথা বলছেন, আপনারা বলছেন যে এক্সপেন্ডিচারটা বাঁচাতে হবে এবং এমসিসি চলে বলে উন্নয়ন করা যায় না। কি উন্নয়ন হয়েছে দেশের? এই উন্নয়ন নিয়ে তো কথা বলতে চাই আমরা পার্লামেন্টে, যে বেকারত্ব এত কেন? সর্বোচ্চ বেকারত্ব এই বিজেপির 2014 পরের সরকারের সময়, তার জবাবটা পেয়েছেন? পাননি। মুদ্রাস্ফীতি এত বেশি কেন? তার জবাব পাবেন না। প্রশ্ন করা যায় আপনি, তাহলে কি বিজেপি ডাইভার্সনারি ট্যাকটিক্স করছে?
যে জানে যে এই বিলটা টেবল হবে, শুধু পাস হবে না, সেই জেপিসি হবে, কিন্তু সময়টা তো খরচা করে দিতে হবে। সুতরাং এমন একটা বিলটা তারা দেখলেন, তার কবে তার লাইট মানে কবে সে প্রকাশ পাবে সেটাও জানা নেই। নিজেই আমরা হিসেব করে দেখছি 2034 হবে কিনা তা ঠিক নেই। তার মানে ডিলিমিটেশন বলুন, উমেন্স রিজার্ভেশন বলুন, সবটাই কোনোদিন আলোর প্রকাশ কবে দেখবে তারা নিজেরাও সেটা নিয়ে কনফিডেন্স পাচ্ছে না। আমাদের বক্তব্য এক্সপেন্ডিচার নিয়ে বলছেন, এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইলেকশন রিফর্মসের কথা বলেছেন। তিনি সাংসদ থাকাকালীনও ইলেকশন রিফর্মসের কথা বলেছিলেন। যে স্টেট ফান্ডিং, স্টেটে যে পার্টিসগুলো আছে, ইলেকশন নির্বাচন লড়বে কি করে, ইলেকশন রিফর্মস নিয়ে কথা হোক। তাহলে স্টেট ফান্ডেড ইলেকশন হবে কিভাবে হবে, এইগুলো নিয়ে কই একটা পজিটিভ কথা আলোচনার মধ্যে কোনোদিন আসে না। আমাদের বক্তব্য যে আপনি বলছেন সাইমালটেনিয়াস ইলেকশনস, দেবজিৎ বলছিলেন বিজেপির পক্ষ থেকে, তা সাইমালটেনিয়াস ইলেকশনস যেই সময় আরম্ভ হয়েছিল সেটা চলেনি বলেই তো আজকের দিনে আবার ওটাকে আনছেন কেন? সে গবেষণা হয়ে গেছে, সে এক্সপেরিমেন্ট হয়ে গেছে। সুতরাং সেই জায়গা যেটা চলবে না, দুটো সরকার একসঙ্গে, কেন্দ্র এবং রাজ্য সরকার চলবে না। এবং অত্যন্ত মূল্যবান যেটা নিয়ে আমরা বলি, আমরা যখন রাজ্যে নির্বাচন হয় তখন নিশ্চয়ই আমাদের লোকাল ইস্যুস, রিজনাল ইস্যুস থাকে, স্থানীয়ভাবে যে সমস্যা থাকে, তা বিজেপির এত ভয় কিসের? তা এই যে হারলো, এই যে হারছে, তাহলে আপনারা বলছেন এক্সপেন্ডিচার কমাতে হবে, ভীষণ সিকিউরিটি ফোর্সেস বাংলায় দিতে হবে, তাহলে কেন, কে বলেছে আপনাকে 7 দফা নির্বাচন এখানে করতে? আপনাদের সুবিধা আপনি 7 দফা নির্বাচন করলেন, সেই কোভিডের সময় করলেন। আপনি 7 দফা নির্বাচন করার জন্য হিমশিম খাচ্ছেন, আর এদিকে আপনি বলছেন এক্সপেন্ডিচার কমাতে হবে, 1 দফা নির্বাচন হবে। সুতরাং বিষয়টা কোথায় দাঁড়িয়েছে? আর এত সহজে আমাদের বামের পক্ষ থেকে যিনি প্রতিনিধি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, আমি বলি কি, মমতা বন্দ্যোপাধ্যায় তো 3 বার করে নির্বাচিত, আর আপনারাও শূন্যে দাঁড়িয়ে আছেন। এটা নিয়ে আমি ঔদ্ধত্য দেখাচ্ছি না, এটাই তো বাস্তব। আপনারা যতই তার বিরুদ্ধে বলুন না কেন, তিনি কিন্তু 3 বার করে নির্বাচিত হচ্ছেন পশ্চিমবাংলায়, ইন্ডিয়া ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, এবং বিগত দিনগুলোতে তার পলিটিক্যাল ক্যারিয়ার আপনারা সবাই জানেন। আপনি কেন শূন্যে দাঁড়িয়ে, এটা তো আপনাদের বলতে হবে। সুতরাং সকলকে গঠনমূলক একটা আলোচনায় আসতে হবে। এই গঠনমূলক আলোচনা করতে গিয়ে এই তানাশাহি যে কথা, যে 1 নেশন 1 ইলেকশন না 1 ইলেকশন 1 নেশন করে 1 প্রবলেম বলছিলেন আপনারাও, যে ইউএসএ ফেডারালিজম যেটা আছে সেটা কি 100 ভাগ আমরা নিলাম কি? আমরা তো নিলাম না। তাহলে তো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আমাদের কনকারেন্ট লিস্ট রয়েছে। তাহলে স্বাধিকারটা কেন নিয়ে নিচ্ছে রাজ্যের? এটা তো রাজ্যের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যে বলার কথা। ডাবল ইঞ্জিন হয়তো বলছে না, কিন্তু আমরা তো বলছি যে আমাদের যে শাসন করার যে একটা সাহিত্য ব্যাপারটা রয়েছে, ক্ষমতা, সেটা কেন কেড়ে নেওয়া হবে? এইগুলো নিয়ে, এবং কেন বিজেপি করছে, আমার এখনো মনে হয় নির্বাচনী ব্যয় করতে পার্লামেন্টটা চলতে দিন, ট্রেজারি বেঞ্চ থেকে পার্লামেন্ট চলতে না দেওয়ার এই দৃশ্যটা আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে এবং আগেও তোলা হয়েছে যে যেভাবে সংসদ দিনের পর দিন অচল থাকছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে দেশের, এবং বিভিন্ন ইস্যুতে সরকারি দলই সংসদ চালাতে দিচ্ছে না, শশী পাঁজাও সে অভিযোগ করলেন।